জানুয়ারির মাঝামাঝি, রবিবারের সকাল। তবে এবার ঠান্ডাটা আসতে বেশ দেরিই করল। দুদিন হলো সবে শীতটা জাঁকিয়ে পড়েছে। আবার এরই মধ্যে সকালের কাগজে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। দুপুর পর্যন্ত এদিক সেদিক অকাজ কুকাজ করে আর মন বসল না। মনে হলো এমন কুয়াশা ঢাকা মেঘলা দিনটা এমনিতে মাটি হতে দেওয়াটা বোকামো। এমন দিনে তারানাথের দেখা পেলে মন্দ হয় না। মটলেনের মুখে পাসিং শোয়ের সাথে বেশ করে গরম গরম বেগুনি আর জিলিপি কিনে নিলাম। উমা, তারানাথের দরজার সামনে এসে দেখি কিশোরী দাঁড়িয়ে রয়েছে কাঁচুমাচু মুখে। আমায় দেখে বলল, ভেবেছিলাম আজ আর আসবে না। আমি হো হো করে হেসে উঠলাম। তা কি কখনো হয়? তোমার আমার আর ঠাকুর মশাইয়ের সম্বন্ধ এ যে আদি দৈবিক, আদি ভৌতিক, আর তার উপরেও আধ্যাত্মিক। বাবা, তুমিও দেখতে শিখে ফেলেছ। কি আর করি বলো, সঙ্গের ফল। তা তোমার মনের ভাবও কি বদলালো একটু আধটু, নাকি এখনো সেই নিরেট? না হে, আমি বদলাচ্ছি না। কথাবার্তার মাঝে একজন দম্পতি দেখলাম তারানাথের কাঠের দরজার আগুল খুলে বেরোচ্ছেন। দেখে মনে হলো বেশ সম্পন্ন গৃহস্থ। আমাদের দেখে বউটি নাক পর্যন্ত ঘোমটা টানলেন। তারা চলে যেতে আমরাও প্রবেশ করতে করতে সকলের কান বাঁচিয়ে সমস্বরে বললাম, হ্যাঁ, তা কৃপাই বটে। এই রে, শুনে ফেলেছেন ঠাকুর মশাই। লজ্জায় নাক কাটার মতো অবস্থা হলো। মুখ আমাদের দুজনেরই চুপসে গেল। ঠাকুর মশাই অভয় দিয়ে বললেন, আহা, মুখ গোমরা করলে কি আর চলে? এই চারি, কই গেলি মা? আরে দেখ তো এনারা কি এনেছেন, আর জমিয়ে চা কর, বুঝলি? প্রকৃতিস্থ হয়ে সচেতন হয়ে উঠলাম। আরে সত্যি সত্যি তো গরম তেলে ভাজা জিলিপি ঠান্ডা হতে চলল যে। তারানাথ গায়ের চাদরটা বেশ করে জড়িয়ে নিলেন। আমি একদম নির্লজ্জের মতো নিবেদন করলাম, বলছি, এই মরশুমে আপনার কৃপা না হলে যে জমছে না ঠাকুর মশাই। তা বেশ বেশ, তবে বুঝলে, ওই মন্ত্রতন্ত্র ভূত ভবিষ্যৎ ঝাড়ফুঁক তো অনেক শুনলে। এবার তোমাদের একটা অন্যরকম কিছু শোনাবো ভাবছি। দেখো, জীবনে তো কতই ঘটনা ঘটে, তার সব কিছুর কি আর ব্যাখ্যা হয়? এমনই অনেক ঘটনার ব্যাখ্যা আমি নিজেই পেলুম না, কোনোদিন যে পাবো সে আশাও নেই। তেমনই একটা ঘটনা আজ তোমাদের শোনাবো। আপনি যা শোনাবেন আপনার ওই অপরিসীম অভিজ্ঞতার ঝুলি থেকে, তাই আমরা গোগ্রাসে গ্রহণ করব। কিশোরীর মুখটাও দেখলাম এতক্ষণে বেশ হাসি খুশি হয়ে উঠেছে। সেও সায় দিয়ে বলল, হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তবে এসো, শুরু করা যাক। ততক্ষণে চা এসে গেছে। ঘানির সর্ষের তেলের সাথে দেশি কাঁচা লঙ্কা মেখে মুড়ি তেলে ভাজার আনন্দ নিতে শুরু করেছে। তারানাথ শুরু করলেন, সে অনেক বছর আগের ঘটনা। আমি তখন যুবক, তখন শরীরে বল অপার, মনের জোর পাহাড় সম। তখন শীতকে শীত আর বর্ষাকে বর্ষা বোধ করিনি, মানিনি গৃহের টান। কতবার ঘরে এসেও সকলকে কাঁদিয়ে ঘর ছেড়েছি রাতের আঁধারে একাকী। সম্পর্কের মায়াজাল আমায় কোনোদিনও বাঁধতে পারেনি। ঘাটে আঘাটে কতই যে ঘুরলাম, তেমনই ঘুরতে ঘুরতে সেবার গিয়ে পড়লাম হিঙ্গলগঞ্জে। জায়গাটা তখন বাংলায় থাকলেও ভাগ হবার পর এখন বোধহয় ঝাড়খণ্ডে। নামধামও বদলে গেছে বোধ করি। তা তখন ওদিকে ভীষণ জঙ্গল। ভাবলাম, এমন গ্রাম্য গহীন জঙ্গলে একটা শ্মশান থাকবে না, তাই কি কখনো হয়? তা খুঁজেই দেখা যাক। ঢুকে পড়লাম একেবারে জঙ্গলের গহীনে। তারানাথ চায়ে একটা মক্ষম চুমুক দিয়ে এবং পাসিং শোয়ের শেষ টানটা চোখ বুজে উপভোগ করে বললেন,
তোমাদের আজ এই গল্প শোনানোর আরো একটি মোক্ষম কারণ হলো তখন ছিল শীতকাল। তবে কলকাতার শীতের সাথে ওদিকের শীতের কল্পনাও করতে পারবে না। কিশোরী মাঝখান থেকে ফোড়ন কাটল। কেন কল্পনা করতে পারবো না শুনি? আমি একটু উসখুস করে উঠলাম, তবে তারানাথ একটুও না দমে বলে চলল, পারবে না তার কারণ তোমরা সে পরিবেশই দেখনি। সে কি আজকের কথা? আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন তো এখনের মতো আমার ঘোড়দৌড়, নারী এবং সুরা এই 3 দেবতার টানে জীবনপাত করতে হয়নি গো। আর না তখন ছিল কাবুলি, মহাজন, পাওনাদারদের উৎপাত। আচ্ছা, এখানে একটু অন্য প্রসঙ্গ আনি। তোমাকে একবার আমি বেলেঘাটায় এক সাধুর কাছে নিয়ে গিয়েছিলাম, মনে আছে? প্রশ্নটা আমারই উদ্দেশ্যে। বললাম, সেই রুমালে বেলফুলের গন্ধ তৈরির ব্যাপারটা তো খুব মনে আছে, কিন্তু আবার সে পুরনো দিনের কথা কেন? প্রসঙ্গে ফিরুন না। আরে ফিরছি, অত উতলা হলে কি চলে? আসল গল্পকথক বটে তারানাথ। তার তন্ত্রের অভিজ্ঞতার উপর যেমন প্রশ্ন চলে না, তেমনি প্রশ্ন চলে না তার গল্প বলার পদ্ধতির ওপর। আসল কথক মূল প্রসঙ্গে সরাসরি যায় না, যায় তারানাথের মতো পরতে পরতে রহস্য আর কৌতূহল পুঞ্জীভূত করতে করতে। তারানাথ শুরু করলেন, জীবনে সেবার যেমন তোমায় নিম্নতন্ত্রের কারসাজি দেখিয়েছিলাম, তেমনই এক দুষ্টতান্ত্রিক শুনেছিলাম এদিকের জঙ্গলে থাকে। সে নাকি ইচ্ছেধারী, আবার চিতা থেকে পোড়া মাংস খাবলে খায়। নানান ডাকিনী যোগিনী তার নিয়ন্ত্রণে। তবে সবকিছুই সে লাগায় খারাপ কাজে, অর্থাৎ অসৎ উদ্দেশ্য সাধনে। আসলে কি হয়, গ্রাম্য লোকেদের জীবনে বহু সমস্যা। যেমন ধরো কারোর সাথে জ্ঞাতি শত্রুতা অথবা জমি নিয়ে বিবাদ। ব্যাস, এমন তান্ত্রিককে ধরে যে শত্রুর ঘরে এমন কোনো বিদ্যার প্রয়োগ করল যাতে করে ব্যাটার পুরো বংশই কলেরায় নির্বংশ হয়ে গেল। এমন ধারা কাজকর্ম। তোমরা তো জানোই, আমার জীবনে ভয় জিনিসটা আমি ছোটখাটো বিষয়ে অনুভব করিনি, কারণ ভয়, উৎকণ্ঠা এসব আমার নিত্য সঙ্গী। তা রাতে ঘুমোলে সকালের মুখ দেখতে পাবো কিনা এই নিশ্চয়তা যখন নেই, তখন আমি একটা সামান্য তান্ত্রিকেই ডরাই কি করে বলো তো? তাছাড়া আমার উপর রয়েছে মধুসুন্দরী দেবীর কৃপা। তাই ভাবলাম একবার তান্ত্রিক দর্শন করলে কেমন হয়। কিন্তু সে ভাগ্য এত সহজে এলো না। নিজে কিছুদিন জ্ঞাট হয়ে থাকবার জন্যে একটা স্থান প্রথমে প্রয়োজন। সেদিন দুপুরে আশ্রয় নিয়েছিলাম হলধর মাহাতো নামের এক সজ্জনের গৃহে। ভদ্রলোক ওদিকের নামজাদা মহাজন, কাঠ এবং বালির কারবার করে পয়সা করেছিল বিস্তর। আতিথ্য এবং সাধু সেবার কোনো ত্রুটি করেননি। আজকাল আর তেমন ভালো মানুষ কোথায়। হলধর বাবু একরকম রাস্তা থেকে ধরেই আমায় গৃহে নিয়ে গিয়েছিলেন। তখন আমি একটা গ্রাম্য চায়ের দোকানে চা পান পর্ব শেষ করে একটা বিড়ির সন্ধানে উসখুস করছি। উদয় হলেন ভদ্রলোক। ভদ্রলোকের বয়স বেশি না, 35-এর মধ্যে, বেশ সুপুরুষ। দেখলেই মনে হয় একটা এলেম আছে। ফর্সা, গোল মুখ, নধর দেহ। তবে অল্প বয়সেই মাথার চুল পাতলা হয়ে এসেছে। তার হাতে একটা অদ্ভুত জিনিস, যা আমাকেও তাক লাগালো। আপনাকেও তাক লাগালো ঠাকুরমশাই? একদম বেমক্কা। এই পাড়া গাঁয়ে ও জিনিস কেউ আশাই করে না তখনকার দিনে। জিনিসটা কি বলো তো? পাসিং শো? ঠিক তাই। কিশোরীর বুদ্ধিটা দেখলাম বেশ খোলতাই হয়েছে, তাই এহেন বুদ্ধির পরিচয় পেয়ে আমারও চমক লাগলো। তারানাথ আবারও শুরু করলেন, পাসিং শো এগিয়ে দিয়ে হাসি হাসি মুখে আমার পায়ের কাছেই বসলেন ভদ্রলোক। পরিচয় দিয়ে বললেন, আমার নাম হলধর মাহাতো।
এই পেশায় থেকে সজ্জন চিনতে হয় সবার আগে, বুঝলে? আমি দেখেই বুঝেছি এই হাড় হাবাতের দেশে ভদ্রলোক শুধু সজ্জনই নন, বিজ্ঞও বটে। তা আমি বললাম, আপনারও এটির নেশা আছে নাকি মশাই? তা সে আমি পরেই বলছি। আপনাকে কিন্তু আমার কুটিরে একটু পায়ের ধুলো দিতে হবে মশাই। তা না হয় হলো, কিন্তু আপনি অমন মাটিতে বসলেন কেন? বেঞ্চে উঠে বসুন। না 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 না, দেব দ্বিজের পাশে কি আর বসা যায়? দ্বিজ কতটা জানি না, তবে দেব যে নই তা আমি বেশ জানি। উঠে বসুন। আগে চলুন না, আমার ওদিকে সব ব্যবস্থা রয়েছে। ওদিকেই নাওয়া খাওয়া এসব করবেন। আচ্ছা চলুন। বললাম বটে, তবে আমার মনের মধ্যে একটা কেমন আলপিন ফুটতে লাগলো। কোথায় কিসে যেন একটা টেনে নিয়ে চলেছে আমায় কিসের মধ্যে। আর এই যে ভদ্রলোক, ইনিও যে খুব সাধারণ তা কিন্তু নন। দেখলেই কেমন একটা শ্রদ্ধা আসে মনে। তা আমি এবার একটা প্রশ্ন না করে পারলাম না। আপনিও কি এসব মন্ত্রতন্ত্রের দিকে আছেন নাকি? ভদ্রলোক একটু গম্ভীর হয়ে বললেন, তা একটু আছি বই কি ঠাকুর মশাই, কিন্তু কিন্তু নিজে কি ঠিক জুত করে উঠতে পারছেন না? আর আমার পাসিং শোটাও বোধহয় আপনার সিদ্ধির জোরে, তাই তো? আসলে সমস্যার কথা কি বার বলি। আচ্ছা, গৃহে পা তো রাখুন। পৌঁছালাম সজ্জনের গৃহে। বিশেষ দূরে নয়, একটা মাঠ পেরিয়ে কয়েকটা শাল গাছের আড়ালেই ভদ্রলোকের দুর্জয় কেল্লার মতো বাড়ি, তবে বেশ পুরানো। আমার জন্যে সব ব্যবস্থা করে আমায় নিজের ঘর, স্নানের ব্যবস্থা আদি দেখিয়ে দিয়ে উনি গেলেন খাবার ব্যবস্থা করতে। মনটা বেশ জেগে উঠল, বুঝলে? তেমন পরিবেশ সাত্ত্বিক মহল সহজে কি আর পাওয়া যায়? তবে একটু দমেও রইল মনটা। কে জানে কি অনিষ্ট ঢুকে রয়েছে এই সুলক্ষণ ঘরে, যা কিনা খোদ তান্ত্রিক হয়েও হলধর সমাধান করতে পারছেন না। হলধর নিজেই গলবস্ত্র হয়ে এসে আমায় খাবার ঘরে নিয়ে গেলেন। দাওয়ায় খানিক চিন্তিত হলধরের সাথে খাবার খেতে খেতে প্রশ্নটা আমিই করলাম। কারণ একেবারে চুপটি করে গোগ্রাসে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম যদি গিলে খাই, তাহলে কেমন ভালো দেখায় না, বুঝলে তো? তা এদিকে এক তান্ত্রিক আছে শুনেছিলাম। আমার কথায় কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন মুখের দিকে খানিকক্ষণ। তারপর বললেন, চেনেন নাকি মশাই তাকে? হ্যাঁ, পরিচয়ের ইচ্ছে তো আছেই। এমন সময় বাড়ির ভিতর থেকে একটা চাকর গোছের লোক এসে খবর দিল, বড় কর্তা সাধু দর্শন করতে চায়। এরা যতই আমায় সাধু সাধু করছে, ততই নিজের এলেমটা নিয়ে মনে মনে কেমন লজ্জায় পড়ে যাচ্ছি, বুঝলে তো? আসলে আমি কি বার পারি, আর তখন বয়স কতই বা। যাই হোক, খাবার পর গেলাম বড়বাবু অর্থাৎ হলধর বাবুর বাবা রাজধর মাহাতোকে দর্শন দিতে, অথবা দর্শন করতে, যাই বলো। তা এদিকের লোকেদের একটা বিষয় হলো, বয়স হলেও এরা বুড়িয়ে যান না। সারা জীবন জমি জায়গার সাথে খাটতে খাটতে শরীর এদের লোহার হয়ে যায়। শহরের লোকেদের মতো 40 বছরেই বাতের ব্যামো নিয়ে কাবু হয়ে পড়ে না। দেখলাম ভিতরে বাড়ির উঠোনে একটা খাটিয়ার উপর বসে শুদ্ধ ঘোলের গ্লাসে চুমুক দিচ্ছেন এক বৃদ্ধ। পরে শুনেছিলাম ওনার বয়স নাকি 80-র উপরে। দেখে কিন্তু আমার খুব বেশি করে 60-এর বেশি লাগলো না। পেশি বহুল, শক্ত সামর্থ্য চেহারা। বসেও রয়েছেন গাম্ভীর্যের সাথে। আমায় দেখে হাত জোড় করে প্রণাম করলেন খাটিয়াতে বসেই মাথা ঝুঁকিয়ে। তা আমি সামনে রাখা বেতের টুলে গিয়ে বসলাম। অপর একটি টুলে বসলেন হলধর নিজে। বাড়ির অন্য সকলকে সেখান থেকে বিদায় করে দেওয়া হলো। এমনি কুশল বিনিময়ে একথা সে কথা হচ্ছে।
এমন সময় ব্যাপারটা ঘটল। পরিষ্কার গোবর মাটি দিয়ে নিকোনো মেঝে সূর্যের আলোয় ঝকঝক করছে। সেখানে যেন কালো মতো কি একটা নড়ে উঠল। আমি চোখের কোণে ঠিক লক্ষ্য করেছি ব্যাপারটা। একবার দেখেও না দেখা করে দিলেও দ্বিতীয়বার ঘাড় ফেরাতেই হলো। একটা ছায়া, লম্বাটে ধরনের। কেউ কি এসে দাঁড়িয়েছে পিছনে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ রাজধর কেমন উতলা হয়ে উঠলেন। কিছু কি দেখলেন ঠাকুর মশাই? আমি ঠিক কি বলবো বুঝে পেলাম না। গলায় একটু জোর রেখেই জিজ্ঞেস করলাম, ঠিক কিসের কথা বলছেন বলুন তো? আপনি যে কি দেখেছেন তা আমরা ঠিকই বুঝেছি ঠাকুর মশাই। আমিও ঠিক বুঝে পাচ্ছি না কি থেকে যে কি হয়ে গেল, আর কেনই বা এসব শুরু হলো। আগে তো সব ঠিকই ছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হলধরের বুক খালি করে। আমি আরো একবার পিছন ফিরে দেখলাম, কিন্তু না, এখন তো কোথাও কিচ্ছু নেই। আগের মতোই সেই নিকোনো চকচকে উঠান। বললাম, আপনারা ঠিক কিসের ভয় পাচ্ছেন বলুন তো? একটা ছায়া মূর্তি ঠাকুর মশাই। আজ 3 মাস হলো আমাদের সংসারের পিছু করছে। কোনো ক্ষতি করেছে? না, তা করেনি, তবে এও তো হতে পারে কোনো আত্মা উদ্ধার না পেয়ে প্রেতজনিতে আটকে পড়েছে, যে আপনার থেকে সাহায্য চাইছে। এমন কত আত্মা প্রেতজনিতে আটকে থাকে। আপনারা পুণ্যাত্মা। প্রেতজনির আত্মারা নিজেদের উদ্ধার করানোর জন্য এমন পুণ্যাত্মাদের শরণ নেয়। না ঠাকুর মশাই, না। তবে আমার কেমন মন বলছে কেউ আমাদের অপকার করতে চাইছে। যদি আপনার কথা অনুযায়ী প্রেতজনির কেউ উদ্ধার পেতেই আসতো, তবে তো সে আমাদের কাউকে মিডিয়াম করে তার ইচ্ছে জানাতো। কিন্তু তা ব্যাপার নয়। আমার মন বলছে ওই ছায়া সঠিক সময়ের অপেক্ষা করছে। সঠিক সময়ে ও আমাদের ক্ষতি করবেই। আমি শুধু বুঝতে পারছি না যে সেই সময়টা কখন। আগেই বলেছি, হলধর বিচক্ষণ ব্যক্তি। আমি তার সাথে তর্ক করতে পারি না। শাস্ত্রের জ্ঞান যে তার ঢের, তা তার কথার গভীরতা থেকেই বোঝা যায়। বললাম, দেখুন, আপনার সাথে এ বিষয়ে তর্ক চলে না। তবে আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট সাহায্য করবার। তার আগে আমি পুরো বাড়িটা একবার ঘুরে দেখব, মানে অন্দর বাহির, এমনকি ঘরের প্রতিটা কোণা পর্যন্ত। আপনি বরং বাড়ির মহিলাদের বলুন একটু সামলে নিতে। বাঙালি বাড়ির মতো ওদের অত ঘুমটা নেই, তবে সম্ভ্রান্ত বাড়ি, তাই একটু পর্দা মেনে চলে। অচিরেই আমি হলধর বাবুকে সঙ্গে নিয়ে ঘরগুলো দেখা শুরু করলাম। একটা প্রশ্ন করতেই হলো ওনাকে, আচ্ছা, আপনার জ্ঞাতি শত্রু বা ওই জাতীয় কিছু আছে কি? মানে কারোর থেকে সর্বনাশের ভয়? মানে সব মারণ উচাটন তো গ্রামেগঞ্জে একছাড়ি ঘটে। দেখুন, আমাদের পরিবার যে সম্ভ্রান্ত এ বিষয়ে কোনো সংশয় নেই। আর আজ এক পুরুষে নয়, 4 পুরুষে আমাদের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু মহিষ আর বিঘা বিঘা আনাজপাতি। গ্রামের লোকে এ কাজ করবে না, কারণ গ্রামের লোক আমাদের যথেষ্ট সম্মান করে। তাদের পেটের ভাতে কম পড়লে তারা মাহাতো বাড়ি থেকে কখনো খালি হাতে ফেরত যায় না। হঠাৎ আমার চমক লাগলো। ওকে, কাকে দেখলাম আমি? তখনকার দিনে গ্রামের লোকের বাড়িতে আজকালের মতো এত বড় বড় আয়নার রেওয়াজ ছিল না। সে জমিদার বাড়ি বা রাজবাড়ি হলে আলাদা ব্যাপার, কিন্তু মাহাতোরা এমনি গ্রাম্য সম্ভ্রান্ত। তারা রাজাও নয় আর জমিদারও নয়, কিন্তু সারি সারি ঘরগুলোর মধ্যে
একটা ঘরের দেওয়ালে লাগানো রয়েছে এক বিশাল আকার আয়না। ঘরের দরজা থেকে একদম সোজাসুজি, অর্থাৎ সেই ঘরের দরজায় দাঁড়ালে আয়নায় প্রতিফলন পড়তে বাধ্য। কিন্তু সেখানে আমাদের প্রতিফলন নেই, একটা ছায়া। কি দেখছেন বলুন তো? কেন, আমাদের ছবি? বেশ আয়না, কিন্তু কিছু বললাম না, চেপে গেলাম। পুরো বাড়িটা এরপর ঘুরে আবারও সেই আয়নার ঘরে গেলাম, তবে এবার একা। হলধর বাবুকে বললাম বাইরে অপেক্ষা করতে। ভালো করে দেখলাম আয়নাটা, পরিষ্কার বুঝলাম ঘরটায় কোনো অশরীরীর উপস্থিতি রয়েছে। একটা ক্ষুদ্র উপাচার করে পিছন ফিরে বেরোতে যাচ্ছি, এমন সময় কে যেন পিছন থেকে সরে গেল। বাইরে এসে বললাম, মাহাতো বাবু, আপনি ঠিকই ধরেছেন। কেউ আপনাদের উপর কিছু খারাপ অভিসন্ধি নিয়ে কিছু অভিচার ক্রিয়া করেছে, তবে আমার মন বলছে এর মধ্যে কিছু হবে না। আজ দুপুরে আমাকে বিদায় নিতেই হবে, তবে সঠিক সময়ে এসে উপস্থিত হব আমি। চলে যাবেন? হ্যাঁ, আমি ক্ষেত্র সন্ন্যাসী নই, পরিব্রাজক। এক জায়গায় থাকা আমার চলে না। আর তাছাড়া আমি এদিকে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। আপনি এক কাজ করুন, ওই ঘরকে আর খুলবেন না, তালা বন্ধ করে চাবিটা সাবধানে নিজের কাছে রেখে দিন। বিপদ আসার আগেই আমি উপস্থিত হব। যা ভালো বোঝেন। দুপুরের পর বিদায় নিয়ে জঙ্গলে এসে উঠলাম, আর সন্ধ্যার মধ্যে পড়লাম সেই ভয়ানক জঙ্গলে শীতের কবলে। এমন ঠান্ডা যে ভাবলে এখনো আমার হাড় কেঁপে ওঠে। প্রথমটায় বুঝিনি, কিন্তু ক্রমে যেমন রাত হতে লাগলো, মনে হলো একটা অদৃশ্য দানব যেন তার অজস্র দাঁত নিয়ে আমায় ছিঁড়ে খাচ্ছে। একটা সুবিধা মতো জায়গা পেয়েছিলাম বটে, তবে জমল না। জায়গাটার লক্ষণ নেই, ধ্যানে মন বসে না। উসখুস করছি রাতের আঁধারে, এমন সময় আমার চোখ গেল আটকে। কে? আমায় ঘিরে রয়েছে আগত অমাবস্যার ঘন কালো অমানিশা। একটা জোনাকিরও দেখা নেই কোথাও। জঙ্গলি কুকুর শিয়ালের দলও যেন গা ঢাকা দিয়েছে শীতের হাত থেকে বাঁচতে। একটা শকুনের মরা কান্না শুনতে পেলেও মনকে বোধ দিতে পারতাম চরাচরে কেউ যেন আর বেঁচে নেই। তবু সামনের আঁধারটা মনে হলো যেন একবার কেঁপে উঠল। আরও গলায় জোর এনে বললাম, কে? মনে হলো একটা খুকি মেয়ে যেন হেঁটে চলে যায় এই হাত 10 দূর থেকে। ভেবে দেখো, যেখানে নিজের হাত পর্যন্ত দেখা যায় না, সেখানে হাত 10 দূরের জিনিস আমি দেখব কেমন করে? তবু মনের গভীরে কে যেন ছাপ মেরে গেল যে একটা খুকি নির্ঘাত হেঁটে চলে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে। দূর ছাই বলে উঠে পড়লাম, বাকি রাতটা হেঁটে কাটিয়ে দেব। এদিকের জঙ্গলের রাস্তায় আন্দাজ মতো চললে ভোর পর্যন্ত একটা গ্রামের মধ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারব। কিন্তু ভোরের অপেক্ষা আর করতে হলো না। 1 ঘন্টা আন্দাজ হেঁটেই পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। সুবর্ণরেখা নদীর তীরে এক মহা শ্মশান, জাগ্রত সব ভূমি। যখন পৌঁছালাম, রাতটা এখনো সুস্পষ্ট মনে রয়েছে। সুবর্ণরেখার উপর রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলীর মতো কুয়াশা জমেছে। দুহুধু বালির চরাচরে নিশ্চিম নীরবতা। শ্মশান লাগোয়া খড়ের আটচালায় শ্মশান কালীর মন্দির। সন্ধ্যায় সম্ভবত পূজারী হ্যাজাক জেলে যায়। তারই অন্তিম আলোয় শ্মশান কালিকার উগ্র রূপ সেই আদি মহাকালীর প্রচণ্ড রূপের সাক্ষ্য বহন করছে। উল্টো দিকে দূরত্ব মেনে হোম কুণ্ডলী এবং বলির স্থান। জায়গাটা দেখে বেশ পছন্দ হলো।
পাশেই ঝাঁকড়া অশুদ্ধ গাছের নিচে মহাদেবের স্থান। মহাদেব মহাকালের গাঢ় তিমিরে নিমজ্জিত। আরো দূরে সমতল বালির চরে, যেখানে জায়গায় জায়গায় অজস্র মরার হাড়, মাথার খুলি, ভাঙা মাটির হাঁড়ি, ভাঙা দেশি মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাই আদি শ্মশান। শ্মশানের কোনো সীমারেখা নেই। লম্বা চরে যে যেখানে পারে সুযোগ বুঝে দাহ কাজ সম্পন্ন করে। জায়গাটায় চর জুড়ে ইতস্তত পাতলা ধোঁয়ার রেখা প্রমাণ করে রাত পড়ার আগেই সন্ধ্যা থাকতে আগন্তুকের দল তাদের প্রিয়জনকে জীবন শেষের অন্তিম নৌকায় সওয়ার করে বিদায় নিয়েছেন। দূরে দূরে অন্ধকার, যেখানে মেঘপুঞ্জের মতো আরো জমাট বেঁধেছে, সেখানে সম্ভবত সারি সারি বাবলা গাছের ঝোপ। তারপরেই চরাচরে ঘটে চলা সব অদ্ভুত কিম্ভূত ঘটনার নীরব সাক্ষীর মতো দৈত্য সম সারি সারি দণ্ডায়মান মাথা উঁচু বৃক্ষসারি। হয়তোবা ওই বাবলা ঝোপের সীমাই শ্মশানের সীমা। মন্দিরের চাতালে সেই হিম শীত থেকে বাঁচার কোনো আগল নেই। তাই একটু উষ্ণতার খোঁজে শ্মশান ভূমির দিকে যেতে হলো। কিন্তু পা দিয়ে বুঝলাম, যারা এই শ্মশানের আদি বাসিন্দা, তারা এই নব আগন্তুকের উপস্থিতি মেনে নিতে পারেনি। কোথায় ছিল কালু ভুলু নেরুর দল? একসাথে সমস্বরে চিৎকার জুড়ে দিল। আর তাদের চিৎকার শুনে অন্ধকারে গা লুকিয়ে বসে থাকা শিয়ালের দলও হুক্কা হুয়া জুড়ে দিল। এরা সব শ্মশানের অতন্দ্র প্রহরী, যক্ষ, দানব অথবা ভৈরব বলতে পারো। জোড়ায় জোড়ায় লালচে সবুজে চোখ আঁধারে জ্বলতে লাগলো। বুঝলে তো, সেসব মাংস খেকো কুকুর শিয়ালের দল। গ্রামের ঘরে সুযোগ পেলে এরা দাওয়া থেকে ছেলে তুলে নিয়ে যায়। এমন শীত অথবা ভারী বর্ষার দিনে দিনের শেষে যারা আসে, সেই সব মৃতের আত্মীয়রা আর দেহ পোড়ার অপেক্ষা করে না, আগুন লাগিয়েই ভেগে পড়ে। যে গেছে গেছে, নিজেদের বাঁচাতে হবে তো। সেই সুযোগে এই মাংস খেকো কুকুর শিয়ালের দল আগুন একটু কমলেই চিতা থেকে মরা নামিয়ে নিজেদের ভোজনের ব্যবস্থা করে। ঝলসানো মাংসই এদের আহার। ক্রমে আমিও ওদের দলেই মিশে গেলাম। দূর থেকে দেখে যতটা মনে হচ্ছিল, বাস্তবে দেখলাম বাবলার সীমা তার অনেক দূরে। একটা নিভন্ত প্রায় চিতার সামনে গিয়ে বসলাম। মাথার উপর ছাদ বলতে অনন্ত আকাশ, চতুর্দিকে মাংসাশী প্রাণীদের হুঙ্কার, সম্মুখে জীবনের সবচেয়ে করুণ সত্যি, চিতা। তবে এই চিতা থেকেও মরা নামিয়ে আগেই সাবাড় করেছে জানোয়ারের দল। এখন কাঠ কয়লার স্তূপে শুধু গুমোট আগুনের আশা আর মাংস পোড়া গন্ধ। যারা শ্মশান সাধনা করে, তাদের নিত্য সঙ্গী এই মাংস পোড়া ঘ্রাণ। পাশেই ডোমের লাঠি পড়েছিল, সেটা দিয়েই উপরের ছাই সরিয়ে কাঠ কয়লা খুঁচিয়ে দিতে একটু লাল আগুন উকি মারল। তার কোনো উত্তাপ নেই, আছে শুধু এক ভীত জ্যোতি। সেও যেন এই বিভীষিকা সম শ্মশান ভূমির থেকে মুখ লুকিয়ে রাখতে চায়, চোখ মেলে দেখতে চায় না চরাচরের নিঃসীম রহস্য। আগুনে উত্তাপ না থাকলেও মনকে প্রবোধ দেওয়ার মতো এতক্ষণে এক সঙ্গী পেলাম। মন বারবার বলতে লাগলো, কি বা হতো এমন যদি জেদ করে আজ মাহাতো বাড়ি থেকে বেরিয়ে না আসতাম। তবে কি আর করা, সুখের শয্যা ত্যাগ করেই তো এই পথে এসেছি। হঠাৎ স্পষ্ট দেখলাম, কে কে যায়? না, এবার চোখের কোণে নয়, একেবারে সামনে। চরের ঢালু পাড় যেখানে নদী খাতে নেমে গেছে, সেই পথেই নেমে যাচ্ছে নিঃশব্দে এক কিশোরী।
ব্যাপারটা আজ ভাবি, বুঝলে। অন্ধকারে অমন স্পষ্ট আমি দেখলাম কি করে, কিন্তু একদম স্পষ্ট দেখেছি এক কিশোরীকে ওদিকে জলের দিকে নেমে যেতে। আর মানবী যে সে নয় তার বলে দিতে হয় না, কারণ কোনো মানুষের ঘরের কন্যা এই দুপুর রাতে ভয়ানক শীত আর ততোধিক ভয়ানক এই শ্মশান ভূমে একা বেড়াবে না। নিশ্চয়ই এ চিতা কোনো মেয়ের ছিল, যাকে কিনা করাল মহাকাল গ্রাস করেছে সময়ের আগেই। কার কখন যে ডাক আসে মহাকালের পথে পাড়ি দেওয়ার, কে জানে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তারানাথের বুক ঠেলে। ওকে দেখে মনে হলো আজ এত বছর পরেও ও স্পষ্ট দেখতে পাচ্ছে অতগুলো বছর আগের রহস্যময় সেই মেয়ের প্রতিচ্ছবি, জীবন মৃত্যুর সেই জাগ্রত রঙ্গমঞ্চে। ওর মুখ দেখলে গল্পের সত্যতা সম্বন্ধে আর ভ্রম থাকে না। বেচারির জন্যে মনটা কেমন কেঁদে উঠল, বুঝলে। আর বোধহয় আমার মনের ব্যথা অনুভব করেই নদীর ওপারের কোনো গাছ থেকে করুণ স্বরে কেঁদে উঠল একটা শকুন শাবক। আর কয়েক প্রহর পরেই পূব আকাশে রং ধরল। ক্রমে সুবর্ণরেখার উপর জমাট কুয়াশাও আরো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল। ধীরে ধীরে দৃশ্যমান হলো চরাচর। স্পষ্ট হয়ে উঠল রাতের গহ্বরে নিমজ্জিত শ্মশান ভূমি। রহস্য ধীরে ধীরে গা ঢাকা দিল। দিনের আলোয় আত্মগোপন করল শ্মশান ভূমি। জেগে উঠল অন্য এক জগৎ, যা সাধকের কাছে অর্বাচীন। বাকি জগৎ চরাচরের কাছে তাই পরম সত্যি। দিনের আলোয় কোনো প্রহেলিকা নেই, নেই কোনো ভীতি। আছে শুধু মাটির উপর পুরু সাদা ছাইয়ের স্তর আর সাদা সাদা হাড়গোড়। এই পরম সত্যি। একটা দুটো মানুষের ক্রমে আনাগোনা শুরু হলো নদীর তীরে। জমাট কুয়াশাও ফ্যাকাশে হয়ে সরে পড়ল। আমি উঠে মন্দিরের চাতালে গিয়ে বসলাম। প্রায় 2 মাস ছিলাম সেখানে। ওই চিতা, ওই মরা পোড়া উৎকট গন্ধ আর কুকুর শিয়ালের ছ্যাঁচড়াঙোর মাঝে। তবে এর মধ্যেও সবচেয়ে বীভৎস ছিল মানুষের প্রতি মানুষের ছ্যাঁচড়ামো। একটা জিনিসের অভ্যাস হয়ে গিয়েছিল, সেই খুকি। বয়স আন্দাজ করেছি 19-20। বারবার সে আসত। প্রথমে এই ঘটনা ঘটত মূলত রাতের বেলায়, তারপর ধীরে ধীরে শুরু হলো সকাল দুপুরেও। কতবার পিছু পিছু গেছি ওর, কিন্তু হারিয়ে গেছে, ধরা দেয়নি। এ ঘটনা রাঙা কাকিমার পরে, সুতরাং জানতাম এমন কিছু একটা উপসংহার থাকলেও থাকতে পারে। কিন্তু আসল বিষয় কি আর তখন জেনেছিলাম? একদিনের ঘটনা। এদিকের কোনো গ্রামের মাতব্বর রামরিত মুন্ডার ছোট বৌমার দেহ একদিন এসে পৌঁছালো হিঙ্গলগঞ্জের সর্বগ্রাসী শ্মশান মঞ্চে। শ্মশানে মরা আসলেই ডোম থেকে শুরু করে কুকুর শিয়াল সবাই নেচে ওঠে। মদ হাঁড়িয়ার ব্যবসায়ীদেরও ডান চোখ নেচে ওঠে। বসে থাকি শুধু আমি, শ্মশান কালীর সামনে চোখ বুজে চুপটি করে। গ্রামের লোক আমার একটা থাকার আটচালা করে দিয়েছে। এমনিতে এক জায়গায় থাকার লোক আমি নই, কিন্তু মন আমায় ওই মাস 2 ওখানে হয়তো এই জন্যেই বেঁধে রেখেছিল। কারণ যবনিকার উপর থেকে পর্দা তোলার দায়িত্ব বিধি আমার হাতেই অর্পণ করে অলক্ষ্যে মুচকি হাসছিলেন। আর তাতেও না, কবেই পালাতুম বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে। কিন্তু হলধরকে দেওয়া কথা ভুলিনি। হলধরের গ্রাম খুব বেশি হলে এখান থেকে 10 ক্রোশের মধ্যেই। বারবার ওদের করুণ মুখগুলো ভেসে উঠত চোখের সামনে।
মনে পড়ে যেত উঠানে আয়নায় দেখা সেই ছায়াবাজির কথা। যাই হোক, রামৃতের ছেলে সুখিয়া বউ হারিয়ে পাগলের মতো। রামৃত আমার কাছে এসে পড়ল। লোকটার বয়স 50-এর উপর। আমার সামনে গড় হয়ে প্রণাম করে বলল, বাবাজি, বৌমা আমার মেয়ের মতোই ছিল, কি থেকে যে কি হয়ে গেল। কি হয়ে গেল ঠিক করে বলো। মাত্র 2 দিনের জ্বরে আমার। ও থাক থাক থাক, বুঝেছি। তা কি চাও? ও যেন পরম গতি পায়। মায়ের কাছে প্রার্থনা করো। চলে গেল রামৃত। উপসর্গ কিন্তু লেগেই রইল। সপ্তাহে অন্তত 1-2 কচি মেয়ে, বউ, ছেলে উঠতেই লাগলো চিতায়। শ্মশান ব্যবসা জমে উঠতে লাগলো। ময়না ডোমের ঘরে নিয়ম করে মুরগির মাংস হতে লাগলো। কিন্তু আমার মনে কাঁটা বিঁধতে লাগলো। এমন তো কখনো শুনিনি। ব্যাপার কি? 2 সপ্তাহের মধ্যেই রামৃতকে আবার আসতে হলো নিজের ছোট মেয়েকে নিয়ে। ওর মুখের দিকে তাকাতেও আমার কষ্ট হচ্ছিল। কিন্তু আমি সর্বত্যাগী সন্ন্যাসী। আমায় শোক পেলে হবে কেন? সংসারের সুখ দুঃখের উপরে না উঠতে পারলে আমার চলবে কেন? এই সময় আমার বিরাজের কথা বড্ড মনে পড়ত। কারণ ভালো মিডিয়াম ছিল ও। দেখতাম এতদিনে বিরাজের বয়সী সেই মেয়ে আমায় দেখা দেয় যে নিয়ম করে। বেচারি মহাকালের পথে পাড়ি দিতে পারেনি, রয়ে গেছে। একটা প্রশ্ন না করে পারলাম না রামৃতকে। আচ্ছা, গ্রামে এত অল্প বয়সী মেয়ে মরছে কেন? সবই তো শুনি, জ্বরে। আহা, জ্বরটা এমন কি যে তা শুধু এই বয়সী মেয়েদেরই হয়? আমার কথা শুনে কেমন এক দৃষ্টিতে তাকালো বৃদ্ধ। খানিকক্ষণ পরে আবারও একবার চোখ মুছে বলল, আপনি কি উপদেশ করেন ঠাকুর? কিছু কি অন্য ব্যাপার আছে? এবারে আমাকে ভাবতে হলো খানিকক্ষণ। তারপর আসল কথাটা পারলাম। এদিকে শুনেছিলাম এক তান্ত্রিক থাকে। আমার একবার দেখা করার ছিল ওনার সাথে। হ্যাঁ, একজন খুব বুড়ো মতো তান্ত্রিক তো একবার গ্রামে এসেছিলেন। এখন কোথায় তিনি? তা তো আপনাদের গ্রামে একবার যেতে চাই। তা বেশ, এ তো আমাদের সৌভাগ্য। কোথায় রে চন্দ্রদেব? বাবার জিনিসপত্র নে, আমাদের স্থানে যাবেন ঠাকুর। আর কোনো সমস্যা থাকবে না। হে মা, তোমার অসীম কৃপা। আরে না না, থামুন থামুন, এখন যাব না। আমায় আরেকটু বুঝতে দিন ব্যাপারটা। আপনি বরং এই সামনের পূর্ণিমায় কাউকে পাঠিয়ে দেবেন শ্মশানে, তার সাথেই আমি যেতে পারব। বৃদ্ধ একটু মুষড়ে পড়লেন বটে, তবে দেখে মনে হলো মনে মনে খুশিও হলেন। আরও বিপুল কান্নাকাটি হাহাকারের মধ্যে দিয়ে এক সময় সেই মেয়ের চিতা ঘড়া ঘড়া জল পড়ে শান্ত হলো। কে জানে কোথায় গেল মেয়েটা? আদৌ কোথাও যেতে পারলো কিনা কে জানে। সেও কি এই চরাচরেই হাপিত্তেশ করে বেড়াবে, যেমন বেড়ায় ওই মরার খুলিগুলোর মধ্যে দিয়ে শূন্য বাতাস? শূন্য বাতাস আঁকড়ে ধরার চেষ্টায় শুধু সাদা সাদা ছাই আর বুক ভরা হাহাকার ছাড়া আর কিছুই পায় না। রাত যখন গভীর হয়, যখন ওই বাবলা ঝোপের ওপাশের লম্বা লম্বা শাল গাছের দল শীতের বাতাসে কাঁপতে থাকে, সমস্ত চরাচর যখন আত্মগোপন করে প্রাণের দায়ে, একাকী আমি জেগে থাকি। চোখ খোলা থাকে আমার। আমি চোখ খুলে দেখি সেই বিপুল রহস্যময়তাকে। অবগুণ্ঠনময়ী রাত্রি আসে রোজ নিয়ম করে, আবারও চলে যায়। আমি শুধু বসে থাকি। আজকাল আমি মধুসুন্দরী দেবীর জপ করি। দেবীর কাছে প্রার্থনা করি মার্গ নির্দেশের। কিছু যে একটা অনর্থ ঘটছে বেশ বুঝি। অবশেষে শুক্লপক্ষ নিকটে এলো। আমার প্রায় মাস 2 হতে চলেছে তখন হিঙ্গলগঞ্জের শ্মশানে।
পূর্ণিমার আলোয় রাতের ধুধু বালির চরে কেমন মায়াময় রহস্য খেলা করে। বৃদ্ধ সব গাছেদের দল দাঁড়িয়ে রয় একই জায়গায়, কিন্তু তাদের ছায়াবাজি খেলা করে শ্মশান ক্ষেত্র জুড়ে। একদিন আসনে বসে এক মনে দেবীর প্রার্থনা করছি, এমন সময় মনে হলো কে যেন এসে দাঁড়িয়েছে পিছনে। ভয় করলে সাধকের চলে না, জপে এসব ঘটেই থাকে। চোখ না খুলেও বুঝলাম যে এসেছে সেই ছায়াময়ী, সেই ছলনাময়ী, সেই সুন্দরী। ভোর রাতে যখন জপ শেষ করে চোখ খুললাম, স্পষ্ট দেখলাম এক ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, হুবহু সেই হলঘরের ঘরে দেখা ছায়া। এতদিন পরে আবারও তাকে প্রত্যক্ষ করলাম, বুকটা কেমন করে উঠল। হলধরকে যে ভরসা দিয়ে ও ঘর মন্ত্র দিয়ে বেঁধে এসেছিলাম, তবে কি তা কাজ করেনি? হলধরের ঘরে বিপদ হয়নি তো? ভালো করে দেখে বুঝলাম ছায়ার হাঁটু পর্যন্ত চুল। পাশেই মায়ের মন্দির, কোনো অসৎ পিশাচের সাধ্য কি আমার কাছে ঘেঁষে? তবু একটু সচেতন থাকতেই হয়। জোছনার আলোয় এবার শুরু হলো তার খেলা, একবার সামনে একবার পিছনে। প্রথমে মনে হলো আমার সামনেই রয়েছে, আবার মুহূর্তেই ওই দূরে, আবার পিছনে, আবার একেবারে নদীর কিনারে। কি চায় ও? জোর করে হেঁকে বললাম, কে তুমি? তুমি কি চাও? কোনো উত্তর নেই। ছায়া কি উত্তর দেয় নাকি? বাকি রাতটা এমন চলতেই লাগলো। দুটো কুকুর থাকে আমার চালার পাশেই। খড়ের গাদা করে দিয়েছি ওদের রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য, কিন্তু কুকুর দুটো আজ লেজ গুটিয়ে কোথায় যেন পালিয়েছে। অবশেষে ভোর রাতে দেখলাম সেই মেয়ে নেমে যাচ্ছে নদীর পাড় বেয়ে, ওর কাঁকলে কলসি। চমকে উঠলাম, আরে এতদিন তো দেখিনি, এ তো সেই কলসি যা দেহ দাহ করার পর চিতায় জল দিতে লাগে। তবে ওর চিতায় কি কেউ জল দেয়নি? অশান্ত হয়ে তাই ঘুরে বেড়াচ্ছে। ওর নাম ধাম জানলে একটা অগ্রদানী বামুন দিয়ে ওর শ্রাদ্ধ করাতাম। যাই হোক, সকাল হলো। সকালের নাম শুনে আমাদের মনেও একটু শান্তি এলো। তারানাথের গল্পের ভিতর আমরা এমন করেই ঢুকে পড়ি যে হুঁশ থাকে না আমরা ধর্মতলার মোড়ে মঠ লেনে বসে রয়েছি। তারানাথ ফস করে একটা পাসিং শো ধরিয়ে শুরু করলেন। দুপুরের দিকে একটা পালকি 4 জন বাহককে সঙ্গে নিয়ে রামৃত মশাই নিজেই হাজির হলেন। ব্যবস্থা এমন দেখলে মনে হয় যেন কোনো রাজাধিরাজ চলেছে। ঘণ্টা দুয়েক চলার পর ওদের গ্রাম বীরেশ্বরপুর পৌঁছালাম। পৌঁছেই আমার কেমন খটকা লাগলো। এদিকের সবাই কেন এত উদাস? সব বাড়িতেই যেন মৃত্যুর ছায়া। গ্রামে পৌঁছে আমি পালকি ছেড়ে রামৃতের সঙ্গে সঙ্গেই গল্প করতে করতে চলতে লাগলাম। ব্যাপারটা বলতে রামৃত জানালেন, সবাই অজানা আশঙ্কে ভুগছে। মৃত্যু কখন কাকে নিয়ে যাবে তার কি ঠিক আছে? আমি জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা, কোনো ছায়া বা অদ্ভুত কিছু দেখেছেন? না তো। ব্যাপারটা অনুমান নির্ভর নয়, বেশ বুঝলাম। রামৃতের অতিথি হলাম। গ্রাম্য জীবন সুখের জীবন। কয়েকটা দিন নির্ঝঞ্ঝাট আরামে কেটে গেল। মরা পোড়ার গন্ধ নেই, ডোমেদের গালাগালি নেই, কুকুর শিয়ালের আধ পোড়া দেহ নিয়ে মারামারি নেই। বেশ জীবন। কিন্তু দুপুরের দিকে একদিন লক্ষ্য করলাম ব্যাপারটা। গ্রামে ততদিন আমায় লোকে চিনেছে। এদিকে একটা ছোট ঘটনা ঘটলেই 7 মহলে রাষ্ট্র হয়ে যায়।
আর গ্রামের মোড়ল রামরিত যে শ্মশান থেকে খোদ শ্মশান ভৈরবকে সঙ্গে নিয়ে এসেছে, এ কথা রাষ্ট্র হতে কি আর সময় লাগে? যদিও আমি শ্মশান ভৈরব নই, তবুও গ্রামের কথা তো জানোই, কোথাকার জল কোথায় নিয়ে যায়। যাই হোক, দুলাল নামের একটা লোকের বাড়ি আমি হামেশাই যেতাম। দুলাল গরিব হলেও উদার মনের। ছোট্ট আলপনা আঁকা মাটির ঘর, একদম তকতকে করে নিকানো। ভর দুপুর, দিন দুপুরেও নিশুতি নামে, তেমনই পরিবেশ চারিদিকে। দুলালের বাড়ির সামনে একটা খাটিয়ায় বসে হুঁকা প্রসাদ করে দিচ্ছি। দুলাল বসে রয়েছে পায়ের কাছে। একটি মেয়ে এসে দাঁড়ালো। বয়স আন্দাজ যা, তাতে গ্রামে ঘরে বিয়ে না দিলে তো চলে না। 19 বছরের মেয়ে তখনকার দিনে ঘরে বসিয়ে রাখলে লোক সমাজে আর চলতে হয় না। মেয়েটিকে আগে কখনো দেখিনি। দুলালের যে এত অপরূপা সুন্দরী কন্যা আছে তা আগে জানতাম না। সে বলেও নি কখনো। তার কারণে কিছু একটা বলে মেয়েটিকে আশীর্বাদ করতে যাব, হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটির ছায়া কই। ভিতরে একটা শিহরণ খেলে গেল। কিছু বিদ্যা যে আমি শিখেছিলাম তা তো জানোই, আর এরা এসব লক্ষণ গুণ বিচার জানবে না, এই স্বাভাবিক। মেয়েটি আমায় দেখে মুচকি হেসে ভিতরে চলে গেল। দুলালকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কে? ও, আরে ও তো পলাশী, আমার মেয়েরই মতো। মেয়েরই মতো মানে? মানে এই কয়েক মাস আগের কথা। মেয়েটাকে দেখলাম ওই ওদিকের জঙ্গলের ভিতর ঝর্ণার ধারে একা বসে কাঁদছে। নাম ধাম জিজ্ঞেস করলে বলতে পারলো না, সঙ্গে করেই নিয়ে এলাম। এ মেয়েকে কি আর রাস্তায় ফেলে দেওয়া যায়? ওর পলাশী নাম তো আমার বউই দিয়েছে। একটু হাওয়া গোবা কি না, কিছু জিজ্ঞেস করলেই কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমায় দেখাতে পারো ওকে আরেকবার? হ্যাঁ হ্যাঁ, আসুন না সঙ্গে। দুলালের সঙ্গে ওর ঘরের ভিতর গিয়ে পলাশীকে দেখলাম। পলাশ ফুলের মতো উজ্জ্বল গায়ের রং, অথচ স্পষ্ট অমঙ্গলের প্রতিমূর্তি বলে মনে হলো মেয়েটা। কোথা থেকে যে আপদ ঘরে এনেছে দুলাল। ফিরে এসে রামরিতকে জিজ্ঞেস করেও যা জানলাম, এই মেয়ের আসার পর থেকেই গ্রামে যত মড়ক লেগেছে। কে মেয়েটা? এতদিন ছায়া আমায় পাগল করেছে, এবার ছায়াহীনা পাগল করার জোগাড় করল। ঘর পালানোর আমার জুড়ি নেই জানোই তো। সেদিন রাতে চুপি চুপি বেরিয়ে পড়লাম রাস্তায়। গ্রামে ঘরে রাত আন্দাজ 11টা, মানে তখন নিশুতি রাত। শিয়াল কুকুরের হুঙ্কার উপেক্ষা করে লুকিয়ে চলে এলাম দুলালের ঘরের পিছনে। বেড়ার পিছনে একটা কাদার ডোবা অনেক দিন দেখেছি, আজ দেখে অবাক হলাম। নীলচে আলোয় ভেসে রয়েছে জায়গাটা, কেমন একটা বিষণ্ণ লাগছে। অপ্রাকৃত যে কত ঘটনাই আমাদের লোকচক্ষুর অন্তরালে ঘটে চলেছে। ডোবাটিকে ঘিরে তাল বনের সারি দিনে মানে কতবার দেখেছি। এবার দেখলাম সেগুলোর মধ্যে একটার ফাঁক দিয়ে কে একজন উঁকি মারছে। সে আমায় দেখেনি নিশ্চয়ই, তবে অন্য কাউকে দেখছে, যেন অদ্ভুত মুগ্ধতা নিয়ে। আমি সচকিত হয়ে আশপাশ দেখলাম, না, চরাচরে তো কেউ নেই। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, রাতের বেলা ঝিঁঝি ডাকছে সমস্ত গ্রাম জুড়ে। দুলালের ঘরের পিছনে কিন্তু একদম নীরব নিশুতি। চাঁদের আলো দেখলাম পিছলে যাচ্ছে ওই কাদার ডোবা দিয়ে। কেমন সন্দেহ হলো। না, সন্দেহ নয়, সত্যি, একেবারে চরম সত্যি।
এই রাত দুপুরে কাদার ডোবা যেন মায়াবিনীদের মোহর কুঞ্জের কুসুম বরাবর হয়ে উঠেছে। একটা উলঙ্গ পুরুষ স্পষ্ট নেমে যাচ্ছে ঘাট বেয়ে। ঘাট কোনোদিন তো দেখিনি। চোখের সামনে যা দেখে এসেছি এতদিন, সেই পচা পুকুর, এঁদো জঙ্গল সব বদলে এক বিশিষ্ট পরিবেশের সৃষ্টি হয়েছে, যা এই চরাচরের কোনো কিছুর সাথেই মেলে না। একটা চাপা হুম হুম শব্দ আসছে কোথা থেকে, যেন মাটিতে মুখ লাগিয়ে কোনো অদ্ভুত জীব গর্জন করছে। এতক্ষণে স্পষ্ট দেখলাম কে উঁকি দেয়, কারণ সে এবার তাল গাছের পিছন থেকে বেরিয়ে সরোবরের দিকে এগিয়ে এসেছে। তার চোখ নিবদ্ধ জল ছুঁয়ে দাঁড়ানো ওই উলঙ্গ পুরুষের দিকে। ওর চোখে মায়া ভর করেছে। সমগ্র জগৎ এখন ওর কাছে মিথ্যে। সকালে দুলালের ঘরে দেখা সেই মেয়েটা পলাশী, মেয়েটার সারা শরীর ওর এলো চুলে ঢাকা। কি হতে চলেছে? এবার একে একে এরকম আরো প্রাণী এসে দাঁড়িয়েছে এক একটা গাছের নিচে। হ্যাঁ, প্রাণী বললাম কারণ কেন জানি মানুষ বলতে ওদের বাঁধছে। অদ্ভুত নীল আলোয় উদ্ভাসিত উলঙ্গ সব মেয়ে আর পুরুষের দল। সেই চাপা হুঙ্কার ক্রমেই বেড়ে চলেছে, আর তাদের কারোর ছায়া পড়েনি মাটিতে। আমি নীল আলোর সীমার বাইরে, আমার তো বেশ ছায়া পড়েছে। সকলে জোড়ায় জোড়ায় নেমে এলো পুকুর ঘাটে। দৃশ্যটা দেখলে অনেকটা শ্রীকৃষ্ণের রাসনৃত্য মনে পড়ে, কিন্তু অলক্ষ্যে কেউ তো আছে যে এসবের পিছনে কলকাঠি নাড়ছে। এবারে তাকে দেখলাম ওই ওদিক থেকে উদয় হয়ে সরোবরকে কেন্দ্র করে ঘুরছে, আর হাতে কি একটা যেন বীণের মতো যন্ত্র, সেটাতেই এখন সে ফুঁ দিচ্ছে। একটা বিচিত্র রহস্যময় রহস্যের সৃষ্টি করেছে। সেই ঘোর লাগা শব্দ আর নীলচে আলো মাখা মায়াবী পরিবেশ আর ওই সব নারী পুরুষ সব মিলিয়ে যার হাতে বীণ সে তান্ত্রিক। হ্যাঁ, আর সম্ভবত সেই তান্ত্রিক যার দেখা পেতে চেয়েছি আমি এতকাল। কোথায় থাকে ও, আর এসব করে কি বা লাভ ওর? কিন্তু একটা বিষয়ে মনের মধ্যে এলো, এই যে পলাশী লুকিয়ে রয়েছে দুলালের ঘরে, তেমন আরো কত মেয়ে পুরুষ লুকিয়ে রয়েছে এমন গোপন অভিসারের নেশায় আশেপাশে কতজনার ঘরে কে জানে। তারা কেউ মানব নয়, অথবা এক সময় মানব থাকবে, কিন্তু এখন ওই দুষ্ট তান্ত্রিকের বীণার সামনে নেচে চলা নেশাতুর নাগ নাগিনীর দল। আর দেখতে পারলাম না, চলে এলাম ছুটে। যে পথে বেরিয়েছিলাম সেই পথেই ঘরে ঢুকে বাকি রাতটা দেবীর জপ করে কাটিয়ে দিলাম। মনের শান্তি তবু ফিরে এলো না। পরদিন সকালে বাইরে কুয়াশা মাখা পরিষ্কার গ্রাম্য বাতাসে শ্বাস নিয়ে রাতের দৃশ্যকে কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। কিন্তু ভয়ানক দুঃস্বপ্নের ঘোর ঘুম ভাঙার পরেও যায় না। আর যা দেখেছি তা তো সত্যি ঘটনা। একটা বিষয় মাথার মধ্যে ঘুরছিল, যে ওই তান্ত্রিক থাকে কোথায়, কোথায় লুকিয়ে সে অপ্রাকৃত জগৎকে মাটির ধরায় নামিয়ে আনতে সফল হয়েছে। আরো 2 দিন কেটে গেল, কিছুই বুঝে উঠতে পারলাম না। দেবীর কৃপা না হলে নিজের পক্ষে কি আর সম্ভব? সেদিন দুপুরের দিকে গ্রামময় আবারও কান্নার রোল উঠল। তবে দুঃখের চেয়ে আতঙ্কই দেখলাম সবচেয়ে বেশি। দুলালের ঘরের পলাশী মারা গিয়েছে মাত্র 2 দিনের জ্বরে। মনে মনে শিউরে উঠলাম।
মেয়েটাকে খাটিয়ায় তুলে নিয়ে যাওয়া হলো ওর অন্তিম গন্তব্যে। তবে তার আগে একটি স্টেশন আসে। জীবন নামের রেলগাড়িটা তার সময়কালে অজস্র স্টেশনে থামতে থামতে এক সময় পৌঁছায় চিতাকাঠ আর সাদা সাদা হাড়ের সমাবেশে। জীবনে তাকে দেখে কেউ খুশি হোক আর না হোক, শ্মশান ভূমে পৌঁছনো মাত্রই কিন্তু ডোম আর কুকুর শিয়ালের দল মহা খুশি হয়। হিঙ্গলগঞ্জের শ্মশানেও নিশ্চয়ই সবাই খুশি হবে। দুলালের বাড়ির সামনে সমস্ত গ্রাম উপচে পড়েছে। সকলের কান বাঁচিয়ে আমি রামৃতকে জিজ্ঞেস করলাম, গ্রামের সকলে কি এখানে উপস্থিত হয়েছে? কেন বলুন তো ঠাকুর মশাই? তা তো মানে সকলেই। দেখে বলুন তো। রামৃত একবার চারপাশে ভালো করে নজর করে বলল, না মানে অনেক মেয়ে পুরুষ আসেনি, সকলের তো আর আশা হয়ে ওঠে না। পরের মৃত্যু ওদের মধ্যেই কারোর হবে। আপনি কি বুঝে ফেলেছেন ঠাকুর মশাই? কিছুটা তো বটেই, তবে আমার আরাধ্যার কৃপা প্রাপ্তির অপেক্ষা করছি। সেদিন গভীর রাতে ঘুমের মধ্যে একটা চাপা গন্ধ অনুভব করলাম, শুদ্ধ কস্তুরীর গন্ধ। চমকে খাড়া হয়ে উঠে বসলাম। বরাকর নদীর তীর থেকে দেবীর আবির্ভাব সব মনে পড়ে গেল একে একে, যেন বায়োস্কোপে দেখা সিনেমা। তবে কি দেবী প্রসন্ন হয়েছেন? কিন্তু শুধু ওই গন্ধটুকুই। আগেই বলেছিলাম, দেবী সেই যে বিদায় নিয়েছেন তার দর্শন আর পাইনি এই পোড়া চোখ দিয়ে। তবে একটা আচ্ছন্ন ভালো লাগার ঘোর আমায় আবিষ্ট করে ফেলল। মনের ভিতর একদম বরাকরের জোছনার মতো যেন স্পষ্ট হয়ে উঠল সব। পরদিন বিদায় নিলাম ওখান থেকে। কিসের বল জানি না, তবে সকলকে বলে এলাম মড়ক আটকাবই, আর তার জন্যেই আমার যাওয়া। দিন দুই মতো পায়ে হেঁটে আবারও পৌঁছালাম হিঙ্গলগঞ্জে। রাজধর মাহাতো আমায় দেখে ধন্য ধন্য করে উঠলেন। তবে বাড়ির ভিতর পা দিয়েই বুঝলাম গন্ডগোল আছে। আগের সেই লক্ষ্মীশ্রী ভাব এখন আর নেই। কোথায় কি যেন একটা গড়বড় হয়েছে। তবে আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, কেমন আছেন রাজধর বাবু? কেমন চলছে সব? আপনি যে আসবেন সত্যি তা ভাবিনি। ভেবেছিলাম এই বয়সে ঘর ছেড়েছেন, ভবঘুরে সন্ন্যাসী মানুষ। আপনার কি আর মনে আছে আমাদের কথা? আমি একটু হেসে চুপ করলাম। সেদিনের মতো আবারও মহাভোজ হলো, তবে সকলেরই মুখ কেমন থমথমে। দুপুরে রাজধরের ঘরে গিয়ে বসলাম। প্রথম কথা আমিই বললাম, আপনার ছেলেটিকে তো দেখছি না। এবার বৃদ্ধ নিজেকে আটকাতে পারলেন না, হাউ মাউ করে কেঁদে উঠলেন। হা হুতাশ করে বললেন, সর্বনাশ হয়ে গেল ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেল। সে আর নেই। হ্যাঁ, হলধর বাবু নেই? সে কি? মৃত্যুর এমন করুণ পরিহাস! শ্মশানে মশানে থাকলেও জীবনের দোলাচল আমাকেও দুলিয়ে যায় হে। তার উপর যে আমায় এই গৃহে এনেছিল, সেই শাস্ত্রজ্ঞানী তান্ত্রিক, সেই কিনা। বললাম, প্রথম থেকে বলবেন। এই কয়েক মাসেই যেন বৃদ্ধ আরো বেশি বুড়িয়ে গেছেন। আগের মতো সেই কঠিন ভাবটা শিথিল হয়ে পড়েছে অনেকটাই, যেন ইনিও মনে মনে প্রস্তুতি নিচ্ছেন ওপারে যাওয়ার। ছেলে আমার সত্যি মারা গেছে কিনা জানি না ঠিক। আপনি চলে যাওয়ার পরেও সে থামেনি। বারণ সত্ত্বেও ওই ঘরের দরজা সে খুলেছিল। তারপর একদিন সে যে কোথায় চলে গেল। চলে গেল মানে? কোনো সাধক ক্রিয়া সাধনায় সিদ্ধি পেলে সে এমন কিছু করতে পারে যার সাহায্যে
মানুষকে ভোজবাজির মতো ব্যবহার করতে পারে। কিন্তু আপনার ছেলে তন্ত্রবিদ্যা শিখেছিল কোথায়? দেখুন, ছেলেবেলা থেকেই ওর এইসব বিষয়ে বড় আগ্রহ। একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখনই দীক্ষা নিয়ে ফিরেছিল। তবে ওই দুষ্ট তান্ত্রিক একবার আমাদের গ্রামে এসেছিল, তার সাথেই কি যেন ওর একটু বচসা হয়েছিল। তারপর থেকেই, তার আগে তো তেমন কিছু। আর তারপরেই কি এই সব গোলযোগ শুরু হয়েছে? বলতে পারে। বেশ, বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে তো বললাম, কিন্তু কি যে ঠিক আছে তার কি নিজেই জানি ছাই কিছু। তবে ওই কস্তুরীর তীব্র ঘ্রাণ যে আচ্ছন্ন করে রেখেছে আমার চেতনা, অর্থাৎ দেবীর আশীর্বাদ সঙ্গে রয়েছে। সাধক যতই শক্তিশালী হন, দেবীর থেকে নন নিশ্চয়ই। হ্যাঁ, নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না, তবু এ নিয়তি নয়, এ করুণ পরিণতি। কোন দুষ্ট তান্ত্রিকের কুমস্তিষ্ক প্রসূত অপতন্ত্রের করুণ পরিণতি। পরদিন দুপুরে রাজধরের সাথে গেলাম বাড়ির পিছনে পুকুর ঘাটে। রাজধর দেখিয়ে বললেন, এ বড় পুণ্য স্থান। এই যে বিরাট পুষ্করিণী, এর ঠিক মাঝ বরাবর আছে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির। পুকুরের মাঝে মন্দির? হ্যাঁ, আসলে এ মহল বড় পুরাতন। আমিও এর সঠিক ইতিহাস জানি না, তবে যতটুকু জানি, কোনো পুণ্যাত্মা বসবাস করতেন এক সময় এখানে। তিনি শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। সে মোগল আমলের কথা। তারপর তার মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক নাস্তিক জমিদারকে এদিকের রাজত্ব দেয়। সেই এদিকের সব কবজা করে নেয়, মন্দির বন্ধ করে নিয়তির হাতে ছেড়ে দেয় সে। কালক্রমে তারই এক পূর্বপুরুষ ওই জায়গায় পুকুর খোদাই করে। মন্দির ততদিনে ভগ্ন স্তূপ। মাটি আর উইয়ের ঢিপির মধ্যে চাপা পড়ে গেছে এক সময়ের আরাধ্য দেব। যেহেতু পুকুরের খোদাইয়ের মজুরেরা সব স্থানীয় বাসিন্দাই ছিল, তাই সংস্কারের বশে ওরা মন্দিরের কোনো ক্ষতি না করেই পুকুর কাটে। ভোগে বিলাসে ব্যস্ত জমিদারের এসব দেখার ফুরসতি ছিল না। গোমাস্তা নায়েবরাই এসব পরিচালনা করত। তারাও ছিল স্থানীয়, তাই মজুরদের সংস্কারে তারাও বাধা দেয়নি। দিঘি কাটা হলো, বর্ষার টলটলে জলে পুকুর ভরাট হয়ে গেল। জমিদার মনের সুখে পুকুরে তার একাধিক সঙ্গিনীদের নিয়ে লীলা করতে লাগলেন। কিন্তু পরের গরমেই পুকুরের জল কমতে বেরিয়ে এলো মন্দিরের চূড়ো, একদম পুকুরের মাঝ বরাবর। জমিদার রাগে ফুঁসে উঠে হুকুম করলেন, ধরে আনো গোমাস্তাকে। গোমাস্তা নায়েব সব এলো। বৃদ্ধ নায়েবের দুটো হাত নুলো করে কেটে নেওয়া হলো। গোমাস্তার গলা কেটে ছুঁড়ে দেওয়া হলো মন্দিরের চূড়া লক্ষ্য করে। জমিদার তার পছন্দের কর্মচারী বহাল করলেন ওদের বদলে। কিন্তু একদিন সকালে আচমকাই জমিদারের নিথর শরীর ভাসতে দেখা গেল ঠিক যেখানে গোমাস্তার কাটা গলা ফেলা হয়েছিল, ঠিক সেখানটাতেই। অনেকে বলে গোমাস্তা তান্ত্রিক ছিল। গলা কাটার আগেই সে নিজের আত্মাকে
ওই রামজির পায়ে সমর্পণ করেছিলেন, আর তারপর সেই এসে প্রতিশোধ নিয়েছে। যদিও এসব গ্রাম্য প্রবাদ, আসল ঘটনা হয়তো মাতাল জমিদার মদের নেশায় আচ্ছন্ন হয়ে জলে ডুবে মরেছিল। কিন্তু যাই হোক, আসল ঘটনা কেউই জানে না। কিন্তু অনেক পুরনো মানুষের থেকে শুনেছি, যখন ওই পুকুর কাটা হচ্ছিল তখন মন্দিরের বিলকুল ভগ্ন অবস্থা। তবে জলের মধ্যে যখন সে জেগে ওঠে, তখন ওই নতুন চূড়া ওর মাথায় এলো কি করে, এ আজও রহস্য হয়ে রয়ে গেছে। রহস্য? আমারও রক্তে শিহরণ জাগল। পিছনে স্পষ্ট অনুভব করলাম কেউ এসে দাঁড়িয়েছে। সে শুনছে আমাদের সমস্ত কথা, অথচ বলছে না কিছুই। সে রাতে আর আমার ঘুম এলো না। ভূত ডামর তন্ত্রে এমন অনেক যক্ষিণীর বর্ণনা আছে যারা অমানুষিক কাজ করতে পারে। সাধককে দিয়ে তারা এমন কাজ করায় যা শুনে তো ছাড়ো, চোখে দেখলেও বিশ্বাস করবে না। সেই রাতে আমি লুকিয়ে পুকুর ঘাটে গেলাম। আকাশে মরা চাঁদ, অভিশপ্ত স্থির দিঘির জলে তারই প্রতিবিম্ব। একটা সনসন করে বাতাস বয়ে গেল কানের পাশ দিয়ে, সঙ্গে একটা উৎকট গন্ধ। বেশ বুঝলাম কেউ এসেছে। অচিরেই বুঝলাম একজন নয়, যারা এসেছে তারা একাধিক। হঠাৎ একটা অমানবিক কণ্ঠে চমকে উঠলাম। তারানাথ, তুমি কি মনে করো তুমি এই রহস্যের সমাধান করতে পারবে? পাথরের মতো জমাট ভারী গলা। আমিও শক্ত হয়ে বললাম, মানুষ মারা তন্ত্রে যে আমি বিশ্বাসী নই। এই 1 সেকেন্ড আগেও আমার সামনে কিচ্ছুটি ছিল না। আমি হলফ করে বলতে পারি, আমি চোখের পলকও ফেলিনি। তবে অন্ধকারের বুক চিরে কোথা থেকে জেগে উঠল ওই মূর্তি। একজন খুব বৃদ্ধ জটাজুটধারী সন্ন্যাসী আমার চোখে চোখ রেখে করুণ স্বরে বললে, আমি সেই দুষ্ট গোমস্তা সাধক, যে কিনা জমিদারের বুক চিড়ে ওর প্রাণ বের করে নিয়েছিলাম। শুধু তাই নয়, তবে আমি জাগিয়ে তুলেছি ছায়া চক্র। ছায়া চক্র? সে তো তন্ত্রের ভয়ানক দিক। আর সেই ছায়া চক্রের মালিক আমি। তুমি কেটে পড়ো, না হলে তুমিও ওই তান্ত্রিকের মতো। দেখলাম এক দৃশ্য। পুকুর ঘাটে মন্ত্রমুগ্ধের মতো সারি সারি ছায়ার দল, সবাই ঘিরে রয়েছে তান্ত্রিককে। বললাম, তুমি এমন কেন করলে? তুমি কি মনে করো জমিদার ভালো লোক ছিল? সে মরেও মরেনি। সে যে কি জিনিস তা জানো না। বাইরে নাস্তিকের খোলস লাগিয়ে গোপনে সে অভিচারী ক্রিয়ার অভ্যাস করত। আর এই পবিত্র পুষ্করিণীকে সে ওর কামুক খেলার আসরে পরিণত করেছিল। আমি জেনে ফেলেছিলাম সব, তাই সে আমায় মেরেছে। তারানাথ, ভালো করে দেখো তো আমায় চেনো কিনা।
একটা উদ্ভাসিত আলোর দ্যুতি খেলে গেল মুহূর্তে সন্ন্যাসীকে ঘিরে। আর সেই আলোর অবয়বে যাকে দেখলাম, চিনতে আর বাকি রইল না। এ কি হলধর বাবু, আপনি? হ্যাঁ, সেই গোমস্তা সাধক এখন আমার শরীরেই বাস করে। আমি শেষ করে দেব ওদের। প্রতিশোধ এখনো বাকি রয়ে গেছে। শুনুন, আপনি চলে গেলেন, তারপর আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। খুলে ফেললাম একদিন ওই ঘর। অনেক খুঁজেও যখন ছায়াবাজির উৎস পেলাম না, তখন একদিন ঝোঁকের বসে আর কটকটের রাগের মাথায় ভেঙে ফেললাম দেওয়ালে লাগানো সেই আয়না। ব্যাস, বেরিয়ে এলো ওই বাক্স। তার ভেতর থেকে উদ্ধার হলো এক জীর্ণতন্ত্রের পুঁথি। সেই পুঁথি পড়েই আমি মেতে উঠলাম ছায়াবাজির খেলায়। কিন্তু এই ছায়াবাজির ঘটনার সূত্রপাত তো অনেক আগেই। সূত্রপাত যার হাত ধরেই হোক না কেন, এখন এর নিয়ন্তা আমি। হ্যাঁ। অট্টহাসির সঙ্গে মিলিয়ে গেল সবকিছু। আবারও আগের মতোই সাফ সবকিছু। আকাশের চাঁদের প্রতিচ্ছবি দিঘির জলে। ফিরে এলাম। পরদিন রাজধরকে ডেকে বলে দিলাম কি কি করতে হবে। আমার কয়েকটি বিশেষ জিনিসের দরকার ছিল। সেগুলি নিয়ে সন্ধ্যা থাকতেই সেই ঘরের ভিতরে গিয়ে শিকল দিলাম। কে যেন কানের কাছে বলে গেল, তারানাথ, বড় বিপদ। কস্তুরীর ঘ্রাণ ছড়িয়ে রয়েছে সর্বত্র। দেবীর কৃপা রয়েছে মাথার উপর। গঙ্গা জলে কয়েকটা জিনিস মিশিয়ে ঘটের মধ্যে রেখে ত্রিবিক্রম মন্ত্রের জপ করতে লাগলাম। ধীরে ধীরে ঘটের জলে দেখলাম একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। এক অত্যাচারী জমিদার অজস্র সুন্দরী রমণীদের তার ভোগ পিপাসায় লাগাচ্ছে জোর জবরদস্তি। গ্রামের মেয়েদের তুলে এনে সে নিজের কাম সঙ্গিনী বানাচ্ছে। কিন্তু এ কি, জমিদারের মৃত্যু হলো বটে, তবে তাকে আবারও জাগিয়ে তুলছে এক দুষ্ট তান্ত্রিক। জমিদারের শরীর নিয়ে সব সাধনা করে বুড়ো তান্ত্রিক নিজের অপক্ত দেহটার বদলে জমিদারের জোয়ান শরীরে নিজেকে চালান করে নিচ্ছে। কানের পাশে আবারও এক মৃদু ফিসফিস। ওই হলো জমিদারের গুরুদেব। তুমি যাকে খুঁজতে এ অঞ্চলে এসেছিলে, সেই দুষ্ট সাধক হলো এই। কিন্তু এখনো সে বেঁচে থাকে কি করে? এরা ইচ্ছাধারী জীব তারানাথ। তুমি দেবীর কৃপা প্রাপ্ত, তোমায় আর কি বলি। এক মনে উগ্রম বিরম জপ করতে লাগলাম। এক সময় মনে হতে লাগলো এই দুনিয়ার সমস্ত ছায়া এই ছোট্ট ঘরটার মধ্যে একত্রিত হয়েছে। তারা সব নিস্তব্ধ, নিশুতি দুনিয়ার প্রেতাত্মা। তাদের কায়া নেই, তাই তারা কারো ক্ষতি করতে পারে না। না হলে এরা প্রত্যেকেই ভয়ানক। এমন সময়ে একটা ফুঁপিয়ে কান্নার শব্দ পেলাম। চমকে তাকালাম সামনে। যেখানে সেই আয়নাটা ছিল, সেখানে এসে দাঁড়িয়েছে সেই মেয়ে, যে অশরীরী এক সময় ছিল আমার শ্মশান সঙ্গিনী। আমায় শ্মশানে বারবার করে চেয়েও বলতে পারেনি সে অভাগিনী। মনে হলো আমার জপে হয়তো ও কিছু বল পেয়েছে। যাই হোক, পুণ্যাত্মা তো। বললাম, কি বলতে চাও মা? আমায়ও মেরে ফেলেছে। আমি বাঁচতে চেয়েছিলাম। আমি এক সুন্দর যুবকের প্রেমে পড়ি, পরে জানি সে এক ইচ্ছাধারী তান্ত্রিক। হঠাৎ ঘরের মধ্যে বজ্রপাতের মতো বিকট এক কণ্ঠস্বর শোনা গেল। আরে পিশাচিনী, আমি ভূত ডামুর তন্ত্রে সিদ্ধতান্ত্রিক সিদ্ধেশ্বর। আমি যুগে যুগে নবযুবকদের শরীর গ্রহণ করে নিজের সাধনা চালিয়ে গেছি। আর এখন আমি ইচ্ছাধারী। আমার মৃত্যু নেই। কাল আমায় গ্রাস করতে পারেনি। আমি তোকে মেরেছি,
একই উপায় আরো অনেক মেয়ে পুরুষদের মেরেছি। মেয়েদের বশ করেছি পুরুষ সেজে, পুরুষদের বশ করেছি মেয়ে সেজে। তারপর যখন তারা আমার বশীভূত হয়েছে, তখন ওদের সাহায্যে আরো লোককে বশীভূত করেছে। এখন আমি আমার রাজ্যের অধীশ্বর, আর তোরা আমার দাস দাসী। আর তুই আমার দাসী হতে চাসনি? কি হয়েছে তো? আজও শ্মশানে ঘুরিস, কেঁদে কেঁদে মরিস। আমার কাছে আয়, আমার কাছে। আমি রোজ তোকে স্বর্গ সুখ ভোগ করাবো রে। চুপ কর ভণ্ড সাধক। যারা অশরীরী তারা সব আমার নিয়ন্ত্রণে। আমি ছায়াবাজির মালিক। আমার মনে হলো এই দুই দলেরই বিনাশ প্রয়োজন। এরা কেউ স্বাভাবিক নয়। ঝোলা পাশেই ছিল। মাতু পাগলির থেকে একটা বিশেষ শিক্ষা নিয়েছিলাম, সেটাই প্রয়োগ করলাম। সিঁদুর দিয়ে লেপা মড়ার খুলিতে দেশি মদ ঢেলে তাকে মন্ত্র পড়ে শুদ্ধ করে নিলাম। সামনে হোম কুণ্ডলী প্রস্তুত ছিলই। অগ্নি সংযোগ করে এক মনে মহাতারিণী মন্ত্রের জপ করতে লাগলাম। ততক্ষণে দুই দলের যেন যুদ্ধ লেগেছে। অশরীরীদের দুনিয়াও আমাদের মতো প্রতিনিয়ত রেষারেষি চলছে। নাকে এসে লাগলো আমার চেনা সেই মিষ্টি ঘ্রাণ। শরীরের সমস্ত রোমকূপ জেগে উঠল। দেবীর কণ্ঠস্বর শুনলাম একেবারে ডান কানের পাশে। জমিদারের নাম বীরমোহন রায়। ভূত ডামরি নিয়ে অনেক খেলা দেখিয়েছে শয়তানটা। এবার ওর খেলা সাঙ্গ করো। জ্বলন্ত হোমে আমি ধীরে ধীরে ঢেলে দিতে লাগলাম উষ্ণ দেশি মদ। একে একে নাম বলতে লাগলাম সকলের। কিন্তু ওই যে ছায়ামূর্তি, ওদের নাম কি আমি জানি না। দেবীকে মনে মনে বললাম, ওদের কথা তো তুমি জানো, তুমি কেননা ওদের দায়িত্ব নাও। এক সময় পূর্ণাহুতি সম্পন্ন হলো। আমার মাথার উপর ঘুরপাক খেয়েই করতে থাকা ডাকিনী যোগিনী অশরীরীর দল এক লাইনে এসে ঢুকলো অগ্নিকুণ্ডে। তবে ধরতে পারিনি হলধরকে। ও নিজেই ছিল অনেক বড় তান্ত্রিক। দুষ্ট জমিদার বীরমোহন রায় হোমাগ্নির আগুনে শুদ্ধ হয়ে কোন লোকে চলে গেল কে জানে। ওর সাথে চলে গেল ওর লীলা সঙ্গী সঙ্গিনীরা। ছায়াবাজির লোকেরাও চলে গেল আগুনের গ্রাসে। তবে সেই মেয়েটি যাবার আগে একটিবার আমার চোখের দিকে চোখ তুলে তাকিয়েছিল। মুখটা দেখেই কেমন ছ্যাঁত করে উঠল বুকটা, যেন হুবহু আমাদের বিরাজের সমবয়সী। এবার দেখা হলে বিরাজকে বলবো ঘটনাটা। ওর শ্বশুর বাড়ি হয়েছে। আমার যা হাল তাতে কুটুম্ব বাড়ি যেতে মন সরে না। হলধর কোথায় হারিয়ে গেল কে জানে। তন্ত্রের নেশা ভয়ানক নেশা। সেই নেশার টানেই কোন জগতে চলে গেল সে। নিজে সে আমার চেয়ে অনেক জ্ঞানী সাধক ছিল। যেখানেই থাকুক মানুষের মঙ্গল করুক। এই ছায়াবাজির খেলায় যেন না মাতে। ইরে, শেষ হয়ে গেল নাকি? বললেন না তো ছায়াবাজির শুরুটা কিভাবে হয়েছিল? বুঝলে, এই দুনিয়ার অনেক পরত, কখন কোনটার সাথে কোনটা মিলে যায় বলেছিলাম না শুরুতেই। এর সঠিক জবাব আমি নিজেই পাইনি আজও। হয়তো তেমন করেই ছায়া জগতের কেউ এসে পড়েছিল এই দুনিয়ায়। তারপর আমাদের হলধর মাহাতো তার সাধন বলে সেই জগতের সাথে একটা যোগসূত্র স্থাপন করে। এই পৃথিবীতে তার ছায়ার জগৎ তৈরি করে। তবে শেষমেশ নিজেও ছায়া হয়ে গেল কিনা তা বলতে পারি না। তবে ওই দুষ্ট তান্ত্রিকের মতো লোকের বাড়ির ছেলে মেয়ে ভুলিয়ে এনে নোংরা অশরীরী খেলা সে খেলেনি। আমি নিশ্চিত সেই জমিদার তান্ত্রিক ভয়ানক নরকে যাবে। এবারে দেখলে তো সেই রুমালে ঘ্রাণ তৈরির ব্যাপারটা এসবের তুলনায় কত নস্যি।
যাই হোক, এরপর আর ওখানে থাকিনি। বৃদ্ধ রাজধরকে তার ছেলে ফিরিয়ে দিতে পারিনি, তবে তার ঘরের ছায়ার উৎপাত আর আশেপাশের গ্রামের মেয়ে মরার কাণ্ড বন্ধ হয়েছিল। গল্পের শেষে বিদায় নিয়ে ধর্মতলার মোড়ে এসে কিশোরী প্রথম টিপ্পনি কাটল। তাহলে তোমার ঠাকুরমশাই প্যারালাল ইউনিভার্সেও প্রবেশের রাস্তা জানে দেখছি। আমি কিছু প্রতিবাদ করলাম না। তারানাথের ঘরে বসে থাকলে নির্ঘাত কিশোরীর বিরোধিতা করতাম, কিন্তু এই ২০ শতাব্দীর কলকাতা শহরের চাকচিক্যের মাঝে এসে কেমন যেন মনটা দমে গেল। মনে মনে ভাবলাম, সত্যিই বটে, তারানাথ যদি প্যারালাল ইউনিভার্সের চাবিকাঠি না জানতো, তবে আমাদের এতকাল মনোরঞ্জন করছে কোন জাদুতে।